জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ও ভাঙচুরের চেষ্টা, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার পুলিশের, বিভিন্ন স্থানে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাপাকে নিষিদ্ধের দাবি। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার, সুচিকিৎসার জন্য প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নিয়োগ। নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি আফরোজা মৌসুমী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস, ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের, জাকসুতে জমজমাট প্রচারণা, রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। চাকরির শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা। এবং রাজধানীর যানজট নিরসনে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম। রমনা থেকে আব্দুল্লাহপুর 7টি মোড়ে চলবে পরীক্ষামূলক কার্যক্রম, আইন ভাঙলেই জরিমানা। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়। ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয় নথিপত্রে, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ। এদিন খুলনার জাপার কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করলে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ভবনের নিচে আগুন দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাপা কার্যালয়ে কিছু লোক মিছিল নিয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ভেতরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হয় নথিপত্র ও চেয়ার টেবিলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। শনিবার বিকেলে খুলনার ডাকবাংলা মোড়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। এখন তো আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে পুরোনো পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরানো পল্টনে রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। এদিন নূরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাতে ইসলামী। এর একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলনের নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ।
জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য, সরাসরি যাচ্ছি তার কাছে। গত 2 ঘন্টা ধরে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করেছিল। কিছুক্ষণ আগে আসলে একটু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে। প্রেক্ষাপটটা যদি বলতে চাই, সন্ধ্যা 7টার দিকে একদল বিক্ষুব্ধকারী এসে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এসে একটি রুমে আগুন জ্বালিয়ে দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। আমার পিছনেই আপনারা জাতীয় পার্টির যেই লোগো এবং হোসেন মোহাম্মদ এরশাদের ছবি সম্বলিত যে মুরালটি দেখতে পাচ্ছেন তা ভাঙচুর করে। তার এক ধরনের ফলাফল হিসেবে আমরা দেখতে পাই প্রচণ্ড পুলিশের এক ধরনের লাঠিচার্জ এবং এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং প্রায় আধা ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়ার পরবর্তীতে এলাকা দুষ্কৃতিকারী মুক্ত হলেও বেশ থমথমে অবস্থা বিরাজ করে। জল কামান সহ অনেকগুলো পুলিশের গাড়ি এতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির সামনে অবস্থান করলেও দেখা গেছে যে কিছুক্ষণ আগে তারা আসলে পরিস্থিতি শান্ত করে আসলে তারা স্থান ত্যাগ করেছেন। বিকেলবেলার দিকে আসলে গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি আক্রমণ হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদ আজকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অর্থাৎ কিনা গুলিস্তানে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। সেই বিক্ষোভ সমাবেশের শেষে তারা 3 দফা দাবি জানিয়েছিলেন। সেই 3 দফা দাবির মধ্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে এই নুরুল হক নূরের প্রতি হামলার দায় স্বীকার করে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করতে হবে এবং 48 ঘন্টার মধ্যে তাদের যে মূল দাবি ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবিটি, সেই নিষিদ্ধ করার দাবিতে তারা ছিল এবং মিছিল পরবর্তীতে তারা সমাবেশ পরবর্তীতে একটা মিছিল করার ঘোষণা দেন। সেই মিছিল করার পূর্ব মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছিলেন তারা যেন কোনো ধরনের ফাঁদে না পড়েন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তারপরও আসলে তার সেই সম্ভাবনার শক্তি পরিণত হয়েছে। জাতীয় পার্টির অফিসের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার পথেই প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কিছু দুষ্কৃতিকারীরা এই জায়গায় এসেছিলেন, আগুন জ্বালিয়েছেন, তারপরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছেন। আপাতত বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপাতত জাতীয় পার্টির সমর্থকরাই এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এই ছিল কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে থেকে। জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ফোন করে নূরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার রাতের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি। ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য জানিয়েছেন মাথায় অনেক জোরে আঘাত লাগায় নূর শঙ্কামুক্ত নন। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারেকনাইড হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডিমা বলে, এটা আরো খারাপ জিনিস। নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন দলটির নেতাকর্মীরা। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে নূরকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকার কে ব্যাখ্যা দিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা নূরের উপর নির্মম হামলা মেনে নেওয়া যায় না। নূর ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। এদিন সন্ধ্যায় নূরকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে জামায়াত একমত বলে জানান। অপরাধ করছে, যারা অন্যায় করছে তাদের ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি।
এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্র ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা কাল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নিয়োগে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক দিয়েছেন মির্জা ফখরুল। নির্ধারিত সময়ে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন সালাউদ্দিন আহমদ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে 12টি জেলার 34টি গোষ্ঠীর এই আয়োজনে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। উগ্রবাদ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একই দিন নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে,
তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। এদিন মেহেরপুর জেলা বিএনপিরও সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে একথা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয় যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকেই ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। কয়েকটি ফেসবুক গ্রুপ থেকে ছাত্রদল প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর প্রতি শিক্ষার্থীর সিট নিশ্চিত করা সহ হলে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না। এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 8 দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। হল ও একাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার সহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। আর আবাসিক হল এলাকায় প্রচারণা চালান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারাও দেন নানা প্রতিশ্রুতি। খাদ্য, আবাসন,
এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট করেছে কর্তৃপক্ষ। কারো রেজাল্ট পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঘোষণা করা হয় আরও 2টি প্যানেল। তফসিল ঘোষণার পর চাকসু নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসু নির্বাচনে এ পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র 2টি সহ মোট 6টি প্যানেল ঘোষণা হয়েছে। শনিবার যৌথভাবে সংসপ্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এদিন দিনভর চলে প্রার্থীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সব ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। জাকসুতে আমাদের ম্যান্ডেট হচ্ছে শিক্ষার্থী, সো সেক্ষেত্রে আমরা এই যে গতকাল থেকে প্রচারণা শুরু হয়েছে, আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি, তারাও অভাবনীয় সাড়া দিচ্ছে আমাদেরকে। আমাদের নির্বাচনকে আমরাই সম্পূর্ণ করতে চাই এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদেরকেই এই নির্বাচন সম্পূর্ণ করে সেই সক্ষমতা অর্জন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট হয়েছে, পজিটিভ এলেই বাতিল হবে প্রার্থিতা। এই ডোপ টেস্টের মাধ্যমে আসতেছেন মানে অবশ্যই আপনি একটা পরীক্ষা দিয়ে আসতেছেন। প্রশাসনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এদিকে প্রায় 3 যুগ পর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে চাকসু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। প্রার্থীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে। প্রথম দেশ হিসেবে মুখ, কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা ডেনমার্কের। অনুমতি ছাড়া ব্যবহার করলেই শাস্তি। ডিপফেক মোকাবেলায় পার্লামেন্টে আইন পাশ। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সরকারি শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো 3য় শ্রেণীতে থাকবো? তাদেরকে 10ম গ্রেড না হলেও 11তম গ্রেডে অবশ্যই তাদের বেতন নির্ধারণ করা উচিত। এই 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আইনগতভাবে এগুলার শতভাগ ভিত্তি রয়েছে। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায় যাত্রীবাহী 4টি বাস। এতে অন্তত 25 জন আহত হয়েছেন। সকাল 9:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে আহত হন 5 জন। একই সময়ে পেছন থেকে আসা ঢাকাগামী আরও 3টি বাস সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে আহত হন আরও 20 জন। সড়কে আটকা পড়ে শতাধিক গাড়ি। দুর্ঘটনা কবলিত বাসগুলো সরিয়ে নিলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর যানজট নিরসনে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম।
প্রাথমিকভাবে ঢাকার 2 সিটির 7টি ইন্টারসেকশনে চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। দেখে নেব আমার করা রিপোর্টটি। 2001 থেকে 2020 সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে 3বার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প। এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 7টি ও পর্যায়ক্রমে 22টি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে। প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিটিসিএ নির্বাহী পরিচালক জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি। মানুষ যাতে এটাতে একটু অভ্যস্ত হয় সেটার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। যে মানে এই বিষয়ে আসলে আমাদের একটু যাত্রী সাধারণ এবং চালকদেরকে যাতে অভ্যস্ত করানো যায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শহর জুড়ে এই ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে 2 সিটি কর্পোরেশন। নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন তারা কিন্তু টেন্ডার অলরেডি দিয়ে ফেলেছে অন্যান্য ইন্টারসেকশনগুলোও কাজ করার জন্য, এবং বুয়েট ইজ রেডি টু অ্যাসিস্ট করার জন্য। বড় বড় রোডগুলোকে আমরা এটার আওতায় আনতে পারি। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থাপনায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। আর আমাদের আপৎকালীন সময়ে আমাদের ডিএমপির ভিডিও ট্রাফিক টিম থাকবে, তারা যারা যে স্টপ লাইন ভায়োলেট করবে, উল্টা রাস্তায় আসবে বা উল্টাপাল্টা চলবে, ভিডিও করে মামলা করা হবে, ম্যানুয়ালি মামলা করা হবে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা, সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প। কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার পড়লে ওই ইমপ্রুভমেন্টটা করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র চোরাচালানের জন্য চক্র গড়ে তোলেন রকিবুল হাসান প্রিন্স। ভাড়া হিসেবেও সরবরাহ করেন আগ্নেয়াস্ত্র। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে প্রিন্স সহ 6 জনকে অস্ত্রসহ গ্রেফতারের পর র্যাব বলছে জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত তারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুক্রবার অবৈধ চোরাচালানকারী চক্রের হোতা রকিবুল হাসান প্রিন্স সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছে পাওয়া যায় 2টি করে বিদেশি পিস্তল ও রিভলভার এবং 10 রাউন্ড গুলি। এ নিয়ে শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব 2। সংস্থাটির অধিনায়ক বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও চোরাচালানে জড়িত গ্রেফতারকৃতরা। সীমান্তবর্তী কয়েকটা জেলা থেকে তারা এই অস্ত্র বাংলাদেশে নিয়ে আসে, যারা অস্ত্র ব্যবহার করে তাদের কাছে বিক্রি করে অথবা ভাড়া দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য আমরা পেয়েছি এবং তাদের আরও সহযোগী রয়েছে। র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে আসছিল চক্রটি। এরা অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল, মাদকের বড় ধরনের চালান, ভয়ভীতি দেখানো, এই ধরনের অপরাধে এরা জড়িত। গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। প্রত্যেকের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে বলে মনে করেন খাত অংশীজনরা। হেলথ কনক্লেভ সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, সঠিক সেবা ও শিক্ষা নিশ্চিতে এক আইনে চলবে সরকারি বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ। যুগ যুগ ধরে ধুঁকে ধুঁকে চলছে দেশের স্বাস্থ্য খাত, অথচ সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনার কমতি নেই, কিন্তু বাস্তবে পূরণ হচ্ছে না প্রত্যাশা। এমন প্রেক্ষাপটে এবার সরকার ও অংশীজনদের নিয়ে হেলথ কনক্লেভ আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সেমিনারে উঠে আসে সমন্বয়হীনতা, টেলিমেডিসিন সিস্টেমকে এগিয়ে নেওয়া ও কমিউনিটি হেলথ সার্ভিসকে আরো শক্তিশালী করার বিষয়। রিসার্চে যদি একটু ইনভেস্ট করি আমরা, তাহলে এভিডেন্স বেসড লার্নিং দিয়ে কিন্তু আমরা অনেকগুলো পলিসি ফর্ম করা সম্ভব। প্রাইভেট সেক্টর থেকে আপনাদেরকে একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এই হেলথ সার্ভিসেস সিস্টেমকে স্ট্রেংথেনিং করা সম্ভব নয়। সমন্বয়হীনতার বিষয়টি স্বীকার করে 100 দিনের কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানান স্বাস্থ্য সচিব। আমাদের সমন্বয়ের ঘাটতি রয়েছে, সেবা যদি নিশ্চিত করতে চাই তাহলে এক হতে হবে। বিএনপি ও জামাত নেতারা বলেন, জিডিপির 5% বিনিয়োগ করতে হবে স্বাস্থ্যে, কম খরচে সেবার পাশাপাশি বন্ধ করতে হবে দুর্নীতি। সার্ভিসটাকে এনশিওর করতে হবে। দুই হচ্ছে কস্টের ব্যাপারে আমি মনে করি যে কষ্ট আর একটু মিনিমাইজ করা যায়। জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব।
প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জানান, সঠিক সেবা ও শিক্ষা নিশ্চিতে এক আইনে চলবে সরকারি বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ। এখন থেকে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিক এক আইন মেনে চলবে। এটা স্পষ্ট বলেছি আমরা। এটা এর আগে গত এত বছর ছিল না, কিন্তু এটা দেশের মানুষকে অসুস্থ রেখে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে একমত প্রকাশ করেন অংশীজনরা। পর্যায়ে যাই এবং কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ার এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 110, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 67%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। রাজশাহী বিভাগে বায়ু মান 67, যা সন্তোষজনক, আর্দ্রতা 78। সিলেট বিভাগে বায়ুর মান 134, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 82%। খুলনা বিভাগের বায়ুমান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 64, যা সন্তোষজনক, আর্দ্রতা 79। রংপুর বিভাগের বায়ুমান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশাল ও রংপুর 64, আর সবচেয়ে খারাপ সিলেট 134। প্রথম দেশ হিসেবে মানুষের মুখ, কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা করেছে ডেনমার্ক। এআই যুগে ডিপ ফেক মোকাবেলায় পার্লামেন্টে পাস হয়েছে নতুন আইন। এর ফলে বিনা অনুমতিতে কারো মুখ, কণ্ঠস্বর ও শরীর ব্যবহার করলে শাস্তির মুখে পড়তে হবে। জেনারেটিভ এআই ও ডিপফেক প্রযুক্তির বদৌলতে বিশ্বজুড়ে পরিচয় চুরি, ভুয়া খবর, পর্নোগ্রাফি কন্টেন্ট ও রাজনৈতিক প্রোপাগান্ডার ঝুঁকি প্রবলভাবে বাড়ছে। এ পরিস্থিতি থেকে নাগরিকদের সুরক্ষায় পৃথিবীর প্রথম দেশ হিসেবে মুখ, কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা করেছে ডেনমার্ক। কোপেনহেগেনের পার্লামেন্টে পাশ হলো ডিজিটাল আইডেন্টিটি প্রোটেকশন অ্যাক্ট বা ডিআইপিএ। এই আইনে বলা হয়েছে, অনুমতি ছাড়া কারো মুখ, কণ্ঠস্বর, শরীর বা ডিজিটাল অবয়ব ব্যবহার করলে তা হবে ব্যক্তিগত মালিকানা লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। ছবি, ভিডিও বা কণ্ঠ ব্যবহারকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। আবার ব্যক্তি বা তার ডিজিটাল পরিচয়ের বাণিজ্যিক লাইসেন্সও নিতে পারবেন। এই আইনের ফলে ডেনমার্কে এআই প্রশিক্ষণের জন্য নাগরিকের ছবি, ভিডিও বা কণ্ঠ ব্যবহার করতে হলে সম্মতি নিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। নিয়ম না মানলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। জারি হতে পারে ডেটা নিষেধাজ্ঞাও। শিল্পীদের পারফরমেন্স বা কণ্ঠস্বর কৃত্রিমভাবে নকল করলে ক্ষতিপূরণ দাবি করার সুযোগও রয়েছে। তবে প্যারোডি ও শিল্প সৃষ্টির নির্দিষ্ট ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। গোটা ইউরোপে নতুন এই আইন ছড়িয়ে দিতে চায় ডেনমার্ক। নাদিম মারজান, সময় সংবাদ। ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। সাবেক কোচ তিতের বেতন পরিশোধ না করায় কিংসের উপর ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দেশের ফুটবলে সুনাম রয়েছে বসুন্ধরা কিংসের। পেশাদারিত্বের কারণে ঘরোয়া ফুটবলে খুব দ্রুতই সবার নজর কেড়েছে ক্লাবটি। বসুন্ধরা কিংসই দেশের একমাত্র ক্লাব যাদের রয়েছে নিজস্ব স্টেডিয়াম সহ আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি। দেশ বিদেশের তারকা ফুটবলার সহ বিদেশি কোচও রয়েছে তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ 7 মৌসুমের 5টি শিরোপাই জিতেছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তারা। তবে সময়ের সঙ্গে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেছে কিংস সমর্থকরা। বেশ কদিন ধরেই ফুটবলের নেতিবাচক আলোচনায় বসুন্ধরা কিংস। সম্প্রতি জাতীয় দলের ফুটবলারদের ছাড়া নিয়ে গড়িমসি করে ক্লাবটি। তাই কিংসের ফুটবলারদের ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন হাবিয়ের কাবরেরা। এছাড়া গেল প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ায় কোচ তিতেকে বরখাস্ত করে বসুন্ধরা। পাওনা অর্থ না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন রোমানিয়ান এই কোচ। তার অভিযোগের জবাবের জন্য বসুন্ধরা কিংসকে সময় বেঁধে দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সময় পেরিয়ে যাওয়ার পরও তিতের পাওনা পরিশোধ না করায় এবার কিংসের দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আগামী 3টি দলবদলে অংশ নিতে পারবে না ক্লাবটি। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ফিফা। এতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে কোনো পরিবর্তন আনতে পারবে না কিংস। নিষেধাজ্ঞা আসলেও চলতি মৌসুমে অংশ নিতে কোনো সমস্যা নেই ক্লাবটির। যদিও নিষেধাজ্ঞার আগে বিগ সাইনিং কিউবা মিচেলকে উড়িয়ে এনেছে কিংস। দলবদলের নিষেধাজ্ঞা দেশের ফুটবলে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশে মোট 5টি নিষেধাজ্ঞার ঘটনা রয়েছে, যার মধ্যে 3টি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এছাড়া দেশের আরেকটি ক্লাব ফকিরেরপুল ইয়ং মেন্স গত মৌসুমে এক বিদেশি ফুটবলের অর্থ পরিশোধ না করায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়েছিল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ও ভাঙচুরের চেষ্টা, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার, পুলিশের নূরের ওপর হামলায় হবে বিচার বিভাগীয় তদন্ত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস, ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। ইশতেহার ঘোষণা, বৈষম্য বিরোধীদের, জাকসুতে জমজমাট প্রচারণা, রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।